জনাব আসিফ আকবর, হবে ভাই, আপনাকে দিয়ে হবে। বাটপাড়িকে আপনি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারবেন, নিশ্চয়ই পারবেন। এই বিশ্বাসটা আমার আগে থেকেই ছিল, কিন্তু এখন সেই বিশ্বাসটা ভীষণ রকমের পাকাপোক্ত আপনার ওই ইন্টারভিউটা দেখার পরে, যেইখানটাতে আপনি বলছেন আমাদের ক্রিকেটে মাশরাফিকেও লাগবে, তামিমকেও লাগবে। ভাই, আপনি গত 1-2 মাসে এদেরকে নিয়ে বলেন নাই এমন কোনো কথা নাই। যেই কথাটা আমি চূড়ান্ত সম্মান রেখেই বলছি যে একজন রিকশাওয়ালাও যেই কথাটা বলার কথা না, সেই সব কথাও আপনি আসলে বলেছেন। আর এখন হাওয়া বদলের সঙ্গে সঙ্গে আপনি পল্টি দিয়ে বলছেন যে মাশরাফিকে, তামিমকে লাগবে বাংলাদেশ ক্রিকেটের। হবে ভাই, আপনাকে দিয়ে হবে। আর ওই যে আমি বলছি না একটা কথা বারবার বারবার বারবার, আমাদের ক্রিকেট যে কিসব টাউট বাটপার অসৎ লোকদের খপ্পরে পড়েছে, সেইটা যত দিন যাবে আমরা তত বেশি করে বুঝতে পারবো। এই আসিফ আকবর, আমি লাস্ট যে ইন্টারভিউটা দিয়েছি সেখানটা দিয়ে শুরু করি। তিনি তার হয়তো বা গানের ক্ষেত্রে হয়েছে, আমি তো বাটপাড়ির ক্ষেত্রে হবে বলছি, গানের ক্ষেত্রে হয়তো বা হয়েছে, আমি ঠিক শিওর না, মানে আমি জানি না, আমি ওইখানটাতে তাকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করতে যাচ্ছি না। তিনি গায়ক হিসেবে সম্ভবত জনপ্রিয়, যদিও তিনি যেই জাতীয় গান গান সেইটা আসলে আমি আসলে শুনি নাই, আমাদের শোনার মতো না। ফলে ঠিক আছে, তারপর একটা বিরাট জনগোষ্ঠী তো তাকে, তার গানকে পছন্দ করে, ওই জায়গাটাতে তার হয়েছে। সেইখানটাতেও কি এই বাটপাড়ি উট্টারি কত কিছু করেছেন নাকি সেগুলো তো আর জানি না। কিন্তু ক্রিকেটে আসিফ আকবর আসলে কে, কে সে আসলে? আমি তো ক্রিকেটে তার কন্ট্রিবিউশন দেখি ওই যে একবার শুধুমাত্র বিপিএল চলাকালীন সময় প্লেয়াররা ম্যাচ ফিক্সিং করে এইরকম একটা আলটপকা মন্তব্য করে একটুখানি মিডিয়ার আলোচনায় এসেছিলেন। এর বাইরে ক্রিকেটে তার কোনো অবদান আছে? এইবার যে তাকে ক্রিকেট বোর্ডে ঢোকানো হয়েছে, কিভাবে ঢোকানো হয়েছে? কুমিল্লার ভাই বেরাদারের কোটাতেই তো, তাই তো? তখন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই কোটাতেই তো, তাই তো? এই আসিফ আকবর জীবনে কোনোদিন ভেবেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি পরিচালক হয়ে যাবেন? তার স্বপ্নের জায়গা কখনো এটা ছিল? ভাই, এখন যত এইসব চাপাবাজি করেন না কেন যে না আমি ক্রিকেট খেলেছি, আমি এই জায়গায় ক্রিকেট খেলেছি, আমার এই ক্লাব আছে, আমার এই সংগঠন আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, কামন ম্যান। এসব আসিফ আকবরদের লেভেলের লোকজন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হলে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে, তাই হচ্ছে। একটা মিশন দিয়ে তাদেরকে বসানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মিশন, এবং সেই ধ্বংসের মিশনে তারা একটা পর্যায়ে তো সাকসেসফুলি যে বাংলাদেশকে T20 বিশ্বকাপ খেলতে দেয়নি, এবং সেই চূড়ান্ত সাকসেসটার পথেও তারা চলে যেতে পারতো যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের ওই পছন্দের গোষ্ঠী ক্ষমতায় আসতো। আসিফ আকবর বিএনপি করেন, এসব গল্প আমাকে বলে লাভ নাই। হ্যাঁ, তারা যে কাদের পারপাস সার্ভ, কিভাবে, কোন উপায়ে করেছেন, এবং তাদের ওই যে কুমিল্লার ভাই বোনেদের কোটায় এসে তাতে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর যখন সেই নির্বাচনের ফলাফলটা তাদের পক্ষে আসেনি, জাতীয় নির্বাচনের, পল্টি দিয়ে দিচ্ছেন, মুহূর্তে পল্টি দিয়ে দিচ্ছেন, মুহূর্তে পাল্টা তেলবাজি শুরু করে দিয়েছেন। ভাই আসিফ আকবর, হবে ভাই, আপনার নিশ্চয়ই হবে। আসিফ আকবরের এই সর্বশেষ ইন্টারভিউটাতে একটা যেটা আমি দেখলাম, সেখানটাতে তিনি বলছেন যে আমাদের ক্রিকেটে মাশরাফিকেও লাগবে, তামিম ইকবালকেও লাগবে। এখন তাদের কিভাবে লাগবে, তারা কিভাবে আসবেন, এইটার সঙ্গে অনেক কিছু মিলতে হবে, আমাদের চাওয়া পাওয়া থাকতে হবে, তাদের চাওয়া পাওয়ার সঙ্গে সেই জিনিসটা মিলতে হবে, সরকারের হিসাব নিকাশ সবকিছু রয়েছে। কিন্তু যেহেতু ক্রিকেটকে তারা অনেকদিন সার্ভ করেছেন, সেই কারণে এই ক্রিকেটের লোক যদি ক্রিকেটে আসেন সেটা তো আসলে ভালো হয়, খুবই ভালো হয়। খুবই ভালো কথা বলেছেন তিনি। কিন্তু সেই ভালো কথা বলা ভালো মানুষটি জনাব আসিফ আকবর গত এই 4 মাস কোথায় ছিলেন রে ভাই? তখন বিভিন্ন ইন্টারভিউতে এই মাশরাফি, তামিমকে নিয়ে তিনি কি কি বলেছেন রে ভাই? তিনি কি বলেন নাই যে মাশরাফি, সাকিব তারা যে রাজনীতিতে যোগ দিয়েছে, লোভে পড়ে যোগ দিয়েছে? তিনি কি বলেন নাই যে তাদের ওই সময় রাজনীতিতে যোগ দেওয়াটা এইটা ক্রিকেট বোর্ডের আইন লঙ্ঘন করেছে, দেশের আইন লঙ্ঘন, ভায়োলেট করেছে? এগুলা কি তিনি বলেন নাই? তিনি কি তামিম ইকবালকে নিয়ে একেবারে রকের মাস্তানের মতো, রংবাজের মতো জাতা কথাবার্তা বলেন নাই? তিনি কি বলেন নাই যে তামিম ইকবাল এই যে ক্রিকেট বোর্ডকে অবৈধ বলছে, তিনি, আমরা 25 জন ডিরেক্টর আছি, 26 নম্বর ডিরেক্টর হিসেবে সেই সব কথাবার্তা বলছে, অতএব আমাদের আরেক ডিরেক্টর এম নাজমুল ইসলাম যে তাকে ভারতীয় দালাল বলেছে, ইট মারলে তো পাটকেল খেতে হবে, এই কথা কি তিনি বলেন নাই? তিনি কি খুব স্পেসিফিক্যালি বলেন নাই তামিমের ওই কথার প্রেক্ষিতে যে তামিমের ওই ইন্টারভিউ কথাবার্তা আমি দেখেছি, তিনি যেই সব কথাবার্তা বলেছেন সেইটা বাংলাদেশের সঙ্গে যায় না, সেইটা বাংলাদেশের স্বার্থের সঙ্গে যায় না, বাংলাদেশের সম্মানের সঙ্গে যায় না, বরং পার্শ্ববর্তী একটা দেশকে সার্ভ করার মতো কথা তামিম বলেছেন, পার্শ্ববর্তী একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের কথাতে তামিম বলেছেন, নতজানি কথাবার্তা তামিম বলেছেন। এগুলা কি তিনি বলেন নাই? এখন সেই তামিমকেই আপনার দরকার, এখন সেই মাশরাফিকেই আপনার দরকার।
ভাই মাশরাফি তো কোনো কিছুর মধ্যে নাই, তাই তো? সেই মাশরাফিকেও রেফারেন্স হিসেবে আপনি নিয়ে আসেন নাই, তামিমকে সহ সাকিবকে আপনি প্রমোট করার জন্য, যে না সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে পারবে না কেন, যদি মাশরাফি দেশে থাকতে পারে 3 আগস্ট যিনি হচ্ছে গিয়ে যে কে কোথায় গিয়েছে কি করেছে, সো তারাও যদি থাকতে পারে, সেও যদি থাকতে পারে, তাহলে সাকিবও বাংলাদেশে আসতে পারবে। তামিমকে খোঁচা দিয়ে বলেন নাই আপনি? এই যে এখানে সাকিবকে বড় করেছেন, মহান করেছেন, মাশরাফিকে বড় করেছেন, মহান করেছেন না? মাশরাফি তামিমের রেফারেন্স ওই সময় আপনারা দিয়েছেন, কারণ আপনি দিয়েছেন কারণ ওই সময় সাকিবকে আপনাদের প্রয়োজন। সাকিব বাংলাদেশে আসবে এই জিনিসটা খাইয়ে দেওয়া আপনাদের প্রয়োজন। এবং বোর্ড মিটিং এ আমাকে একাধিক বোর্ড ডিরেক্টর বলেছেন যে এই জিনিসটা ক্রিকেট বোর্ডের মাথায় দেওয়ার, এটা হচ্ছে আপনার ব্রেন চাইল্ড জনাব আসিফ আকবর। আপনি এটা বলেছেন যে আজকে তো বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে অফিসিয়ালি আউট হয়ে গেল, অতএব মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সাকিবকে আবার বাংলাদেশের জার্সিতে আমরা খেলাতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জন্য ওপেন রয়েছে। এই কথা আজকে মিডিয়াকে বলে দেই, বলেছেন তো। এবং সেই সময় তো ওই যে সাকিবের কথা রেফারেন্স ট্রেনে মাশরাফি তামিমদের কথা বলেছেন না আপনি? এখন তামিমকে আপনাদের বোর্ড ডিরেক্টর, আপনার কলিগ এম নাজমুল ইসলাম বলেছিলেন ভারতীয় দালাল। সেইটাকে আপনি কি ফিয়ার্সলি ডিফেন্ড করেছেন, কি তুচ্ছতা ছিল আপনি তামিম ইকবালকে করেছেন যে এই তামিম পার্শ্ববর্তী একটা দেশের পারপাস সার্ভ করছে। পার্শ্ববর্তী দেশ মানে ভারত বিরোধী জিগির রয়েছে। আপনারা ভেবেছিলেন যে নির্বাচন আসলে সেই জিগিরটা জিয়ে রাখা প্রয়োজন, অতএব সেভাবে বলেছেন। পার্শ্ববর্তী একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন তামিম করেছেন। বলেছেন না এইসব? আপনারা বলেছেন তো, আপনারা না, আপনি বলেছেন, স্পেসিফিক্যালি জনাব আসিফ আকবর আপনি বলেছেন। এখন আপনি এরকম পল্টে দিয়ে দিলেন। এখন আপনার অল অফ এ সাডেন মনে হলো যে বাংলাদেশ ক্রিকেটে মাশরাফিকে প্রয়োজন, তামিমকে প্রয়োজন। আচ্ছা, গত এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাসে মাশরাফি কি নতুন কিছু করেছেন যেই কারণে ক্রিকেটে তাদের প্রয়োজন আজকে অনুভূত হয়েছে? গত 3-4 মাস ধরে সেটা অনুভূত হয়নি। কিছু করেননি তো তারা নতুন করে, ক্রিকেটে তাদের নতুন কোনো কন্ট্রিবিউশন নাই। কিন্তু তখন ওই সুরে কথা বলেছেন, কারণ ওই সময়টা আপনি ছিলেন ওই হাওয়ার মধ্যে, একটা বাবলের মধ্যে ছিলেন আপনি এবং আপনারা, যে না 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে, আমাদের কাঙ্ক্ষিত দল, আমাদের প্রার্থিত দল, আমাদের স্বপ্নের দল ক্ষমতায় চলে আসবে দেশের, ফলে এদেরকে আমরা উড়িয়ে ফেলবো, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ক্রিকেটটাকে ধ্বংস করার শুরুটা আমরা ওয়ার্ল্ড কাপ না গেলে করি, পরবর্তীতে ক্রিকেট আমরা শেষ করে দিব। আর এখন যখন সেই ফলাফল পক্ষে আসেনি, শুরু করে দিয়েছেন তেলবাজি, শুরু করে দিয়েছেন পোল্টি মারা। অতএব ভাই আপনার হবে, জনাব আসিফ আকবর আপনার হবে। বাংলাদেশের মতো দেশে এরকম পোল্টিবাজরাই শেষ পর্যন্ত গিয়ে অনেক উপরে উঠতে পারেন। কিন্তু আমার কাছে সবসময় এই যে টেনিয়রটা, আমিনুল ইসলাম বুলবুল ভাইদের সময় যে টেনিয়রটা, সেই টেনিয়রটাকে বিসিবির সবচেয়ে ব্যর্থ টেনিয়র বলে মনে হবে। এবং সেইখানটাতে যাদেরকে সিম্বলাইজ করতে হবে, সেই সিম্বলাইজ করার যে 25 জন ডিরেক্টরকে তো আর সিম্বলাইজ করা যায় না, যেই কয়েকজনকে দিয়ে করা যায়। অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই সেখানটাতে থাকবেন, অবভিয়াসলি জনাব আসিফ আকবর আপনি থাকবেন, অবভিয়াসলি এম নাজমুল ইসলাম নামক একজন অখ্যাত সংগঠক যিনি বিপুল বিখ্যাত হয়ে গিয়েছিলেন ওই যে একটা এজেন্ডা বাস্তবায়নের কথাটা বলে, তারা আপনারা আসলে থাকবেনই। এই আসিফ আকবর আপনি, আমি খুব আশায় আছি আপনি যে কোনো দিন কিন্তু আমিনুল হক, আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছে নতুন, তার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলবেন। আপনি শুরু করেছেন, আপনি আজকে তামিমকে দিয়ে, আপনি আজকে মাশরাফিকে দিয়ে শুরু করেছেন, আপনি আমিনুল হক পর্যন্তও যাবেন। অথচ এই কয়েকদিন আগে, এই কয়েকদিন, আমার ধারণা ওই যে মাসখানেকও হয় না, আপনি ইন্টারভিউতে বলেছেন না, অনেক ইন্টারভিউতেই বলেছেন যে এই আমিনুল হক সে এত কথা বলে কেন, ক্রিকেট নিয়ে এত কথা বলার কি আছে, ফুটবল তো ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে এত কথা বলে না, ক্রিকেট নিয়ে কথা বলার এখতিয়ার তাকে কে দিয়েছে? এখন তো তিনি ক্রীড়া প্রতিমন্ত্রী, এখন ওদের তার এখতিয়ারের জায়গাটা তৈরি হয়েছে। এবং এখন আপনার তেলের ডিব্বাটা নিয়ে আমিনুল হককে আবার একটুখানি তৈলমর্দন করার সময়টাও আসলে হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। শুরু করেছেন মাশরাফিকে দিয়ে, তামিমকে দিয়ে, সাকিবকে দিয়ে, সেটা আমিনুল হক পর্যন্ত আসলে যাবে। হবে ভাই জনাব আসিফ আকবর আপনার হবে। কেননা এই বাটপাড়িকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পোল্টিবাজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, তেলবাজিটা, পাল্টা তেলবাজিটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, সেটা আপনি শুরু করে দিয়েছেন। কেননা আপনি বুঝতে পেরেছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরের যে হাওয়া, সেই হাওয়াতে এখনকার ক্রিকেট বোর্ড টিকে থাকা কঠিন। পুরো ক্রিকেট বোর্ড যদি ভেঙে নাও যায়, ক্রিকেট বোর্ডের কি পোস্টগুলোতে অনেকগুলো জায়গায় পরিবর্তন হলেও হতে, মানে হবেই, সার্টেনলি হবে, হলেও হতে পারে না। আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ক্রিকেট বোর্ডে ভেঙে যাবে, সেটা তো অন্য আলোচনা, সে আলোচনা এখানে না করি। কিন্তু ওর মধ্যে একটুখানি টিকে থাকার যে চেষ্টা, তেলাপোকার মতো টিকে থাকার যে চেষ্টা, সেইখানটাতে আপনি এই
পোল্টিবাজিটা শুরু করে দিয়েছেন, গিরগিটির মতো রং বদলানোটা শুরু করে দিয়েছেন। আজকে আপনার কাছে মাশরাফি তামিমদের এত প্রয়োজন, মাশরাফি তামিমদের ঠেকা পড়েছে আপনাদের চাওয়ার সঙ্গে তার নিদেন, মানে তাদের চাওয়া মিলাতে হবে। আপনাদের সঙ্গে বসে তারা মিটিং করবেন যে আমরা ক্রিকেটে কিভাবে অবদান রাখতে পারি, তাদের আকাঙ্ক্ষার জায়গা, তাদের অভিব্যক্তির জায়গার কথাটা বলতে হবে। মাশরাফি তামিমদের এখন এসে আপনাদের সঙ্গে সেগুলো করে আমাদের ক্রিকেটে ঢুকতে হবে, হবে না, ওইটার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন কি হয় সেটা তারা তাদের মেরিটেই যা করেছেন আমাদের ক্রিকেটে, সেটা তারা তাদের মেরিটেই করেছেন। এবং আপনি বাংলাদেশ ক্রিকেটে যা করছেন জনাব আসিফ আকবর, আপনি আপনার মেরিটেই করেন। আপনার মেরিট হচ্ছে গিয়ে ওই রংবাজি, মাস্তানি, অসততা, টাউটারি, বাটপারি, পোল্টিবাজি, তেলবাজি, সেটাই করতে থাকেন জনাব আসিফ আকবর। হবে, আপনাকে দিয়ে নিশ্চয়ই হবে।